প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম পদার্থবিজ্ঞান প্রথম পত্র চতুর্থ অধ্যায় নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে। আজকে এই চ্যাপ্টারের ক্লাস নাম্বার 8 হবে। আজকে এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা টপিকস আমরা শুরু করব, জড়তার ভ্রামক। সবাই মনোযোগ দিয়ে আগে সংজ্ঞাটা বুঝতে চেষ্টা করো। জড়তার ভ্রামক, খুব এই সংজ্ঞাটা তোমার, জড়তা ভ্রামক সম্পূর্ণ টপিকটা ইম্পর্টেন্ট। এই সংজ্ঞাটাও জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। মনোযোগ দিয়ে শোনো। একটি দৃঢ় বস্তু কোন স্থির অক্ষের চারদিকে, মনে করো এই যে একটা স্থির অক্ষ, এর চারদিকে একটা দৃঢ় বস্তু আবর্তন করছে। কি বললাম? একটা স্থির অক্ষের চারদিকে একটি দৃঢ় বস্তু আবর্তন করছে। তাহলে আমরা লিখতে পারি একটি দৃঢ় বস্তু স্থির অক্ষের চারদিকে, একটি দৃঢ় বস্তু স্থির অক্ষের চারদিকে আবর্তিত হতে থাকলে আবর্তিত স্থির অক্ষ এর চারদিকে একটা দৃঢ় বস্তু আবর্তিত হতে থাকলে ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তা ভ্রামক ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক, ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক বলতে অক্ষ হতে, এই যে দৃঢ় বস্তুটি, এই যে একটা কণা আছে, এর ভর m1, এখান থেকে এর দূরত্ব ধরলাম r1, এখানে আরেকটা বস্তু কণা m2, এর দূরত্ব ধরলাম আমরা r2, যে আরেকটা কণা এর ভর m3, দূরত্ব ধরলাম r3। অক্ষ হতে প্রতিটি কণার দূরত্বের বর্গ, মনে শোনো, অক্ষ হতে প্রতিটি কণার দূরত্বের বর্গ ও এদের প্রত্যেকের ভরের গুণফলের সমষ্টিটাই হলো জড়তার ভ্রামক। আমি বাংলাটা একটু পরে লিখতেছি। কি বললাম? এই অক্ষ হতে প্রতিটি কণার দূরত্বের বর্গ এবং এই কণাটার ভরের গুণফলের দূরত্বের বর্গ এবং ভরের গুণফলের সমষ্টিকে কি বলি আমরা? জড়তার ভ্রামক। তুমি যদি এই সামেশন না দিয়ে এভাবে লিখতা, এই যে কণাটা m1 কণা এবং এর দূরত্ব কত r1, দূরত্বের বর্গ, এই যে একটা m2 কণা, এর ভর কত m2, এর দূরত্ব কত r2 এর বর্গ, এই যে m3 কণা, এর দূরত্ব কত r3 দূরত্বের বর্গ, এরকম, তাই না? তাহলে তুমি এটা কি লিখতে পারো? m আর স্কয়ার সামেশন। আর তুমি তো জানো সামেশন মানে কি? সমষ্টি। আর জড়তার ভ্রামককে আমরা কি দ্বারা প্রকাশ করি? আই দ্বারা প্রকাশ করি। তাহলে জড়তার ভ্রামক বলতে অক্ষ হতে প্রতিটি কণার দূরত্বের বর্গ এবং অক্ষ হতে প্রতিটি কণার দূরত্বের বর্গ এবং এদের প্রত্যেকের
ভরের এদের প্রত্যেকের ভরের গুণফলের সমষ্টিকে বোঝায়। জড়তার ভ্রামক বলতে অক্ষ হতে প্রতিটি কণার দূরত্বের বর্গ এবং ভরের গুণফলের দেখো দূরত্বের বর্গ এর সাথে ভরের কি গুণফল, দূরত্বের বর্গ এর সাথে ভরের কি গুণফলের এই সমষ্টিকে জড়তার ভ্রামক বোঝায়। আমি আবার প্রথম থেকে বলি যে একটি দৃঢ় বস্তু স্থির অক্ষে, এটা হলো স্থির অক্ষ, আর এই দৃঢ় বস্তুটা এই স্থির অক্ষের চতুর্দিকে আবর্তন করতে থাকে, চারদিকে যদি আবর্তন করে তাহলে ওই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক বলতে আমরা বুঝি অক্ষ হতে প্রতিটি কণার দূরত্বের বর্গ এবং ভরের গুণফলের সমষ্টিকে বোঝায়। একটি দৃঢ় বস্তু স্থির অক্ষের চারদিকে আবর্তিত হতে থাকলে ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বলতে আমরা বুঝি যে এই দৃঢ় বস্তুর প্রত্যেকটা কণার দূরত্বের বর্গ ও ভরের গুণফলের সমষ্টিকে। সংজ্ঞাটা কিন্তু ইম্পর্টেন্ট। একটা দৃঢ় বস্তু স্থির অক্ষের চারদিকে আবর্তিত হতে থাকলে একটি দৃঢ় বস্তু স্থির অক্ষের চারদিকে আবর্তিত হতে থাকলে এই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক বলতে আমরা বুঝি অক্ষ হতে প্রতিটি কণার দূরত্বের বর্গ এবং ভরের গুণফলের সমষ্টিকে। তার মানে আমরা জড়তার ভ্রামক সমান কি পাইলাম, আমরা সামেশন অফ m r স্কয়ার। জড়তার ভ্রামকের একক, ভরের একক কি কেজি, দূরত্বের একক কি মিটার, এটা কি আছে স্কয়ার। ভরের একক কি মিটার আর ভরের একক কি কেজি আর দূরত্বের একক কি মিটার, কি আছে স্কয়ার, কেজি মিটার স্কয়ার। এবং মাত্রা, এই মাত্রাগুলা কিন্তু এমসিকিউতে আসে, এম এল স্কয়ার মাত্রা। জড়তার ভ্রামক নির্ভর করে ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর। ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর জড়তার ভ্রামক নির্ভর করে ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর। দৃঢ় বস্তুটির এই দৃঢ় বস্তুটির আকৃতির উপর, দৃঢ় বস্তুর আকৃতির উপর। তাহলে জড়তার ভ্রামক নির্ভর করে কি ঘূর্ণন অক্ষের অবস্থানের উপর, দৃঢ় বস্তুর আকৃতির উপর এবং ঘূর্ণন অক্ষের চারদিকে দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের উপর। দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের উপর, এই ঘূর্ণন অক্ষের উপর, দৃঢ় বস্তুর আকৃতির উপর এবং দৃঢ় বস্তুর ভরের বিন্যাসের উপর। তাহলে জড়তার ভ্রামকের সংজ্ঞাটা জ্ঞানমূলকের জন্য ইম্পর্টেন্ট। একটি দৃঢ় বস্তু স্থির অক্ষের চারদিকে আবর্তিত হতে থাকলে এই অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক বলতে অক্ষ হতে
প্রতিটি কণার দূরত্বের বর্গ এবং এদের ভরের গুণফলের দূরত্বের বর্গ এবং ভরের গুণফলের সমষ্টিকে বোঝায়। জড়তার ভ্রামক কি? দূরত্বের বর্গ এবং ভরের গুণফলের সমষ্টিকে বোঝায়। দূরত্বের বর্গ এবং ভরের গুণফলের সমষ্টিকে বোঝায়। এখন আমরা যাব নতুন আরো একটা সংজ্ঞা নিয়ে, ওই সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট। নতুন আরো একটা সংজ্ঞা নিয়ে আলোচনা করবো এখন। আরেকটা ইম্পর্টেন্ট সংজ্ঞা চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধ এটাও জ্ঞানমূলকের জন্য খুব ইম্পর্টেন্ট। চক্রগতির ব্যাসার্ধ, যদি কোনো দৃঢ় বস্তুর মোট ভর, যদি কোনো দৃঢ় বস্তুর মোট ভর একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত আছে মনে করা হয়, যদি কোনো দৃঢ় বস্তুর মোট ভর একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত আছে মনে করা হয়, এবং আমি পরে আবার আগে একটু লিখে নিই, এবং ঘূর্ণন অক্ষ সাপেক্ষে ওই বিন্দু ভরের জড়তার ভ্রামক সমগ্র বস্তুটির জড়তার ভ্রামকের সমান হলে, ঘূর্ণন অক্ষ সাপেক্ষে ওই বিন্দু ভরের জড়তার ভ্রামক সমগ্র বস্তুটির জড়তার ভ্রামকের সমান হলে, তবে অক্ষ হতে ওই বিন্দুটির দূরত্বকে চক্রগতির ব্যাসার্ধ বলে। খেয়াল করো, এই যে একটা অক্ষ, একটা বস্তু, দৃঢ় বস্তু ঘূর্ণায়মান। এখন এই দৃঢ় বস্তুটার সমগ্র ভর আমরা ধরলাম একটা বিন্দুতে কেন্দ্রীভূত, ধরলাম এই বিন্দুটার ভর m। এই সমগ্র বস্তুটার ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত। খেয়াল করো, যদি কোনো দৃঢ় বস্তুর মোট ভর একটি নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্রীভূত আছে মনে করা হয়, যে একটা দৃঢ় বস্তু এর সমগ্র ভরটা একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে মনে করা হয়, তবে এই বিন্দুতে জড়তার ভ্রামকের মান
এই বিন্দুতে জড়তার ভ্রামকের মান এই সমগ্র বস্তুটির জড়তার ভ্রামকের যদি সমান হয়, এই বিন্দুতে জড়তার ভ্রামকের মান এই সমগ্র বস্তুটির জড়তার ভ্রামকের যদি কি হয় সমান হয়, এই অক্ষ থেকে ওই বিন্দুর যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলি চক্রগতির ব্যাসার্ধ। আর চক্রগতির ব্যাসার্ধকে আমরা কে দ্বারা প্রকাশ করি। কি বললাম যে একটা দৃঢ় বস্তু, মনে রেখে শোনো, একটা দৃঢ় বস্তু এর সমগ্র ভরটা একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে। আমরা মনে করলাম একটা বস্তু, দৃঢ় বস্তু এর সমগ্র ভরটা একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে, এবং এই বিন্দুর জড়তার ভ্রামক এই সমগ্র বস্তুটির জড়তার ভ্রামকের যদি সমান হয়, এই বিন্দুর জড়তার ভ্রামক আর এই সমগ্র বস্তুটির জড়তার ভ্রামক যদি কি হয় সমান হয়, তাহলে এই স্থির অক্ষ হতে এই বিন্দুটা যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলি চক্রগতির ব্যাসার্ধ। তাহলে জড়তার ভ্রামকের সূত্র কি, দূরত্বের বর্গ, এখন দূরত্বটা কি কে, দূরত্বের বর্গ এবং ভরের গুণফলের সমষ্টির সমান। এখন তো এখানে ভর একটাই কোন তো এখানে একটাই, এই কারণে এখন সামেশন হবে না। তার মানে চক্রগতির ব্যাসার্ধ থাকলে জড়তার ভ্রামকের সমীকরণ কি দাঁড়াবে, I = mk²। যদি চক্রগতির ব্যাসার্ধ থাকে তাহলে জড়তার ভ্রামকের ইকুয়েশনটা কি দাঁড়াবে, mk²। কারণ কি, আমরা জড়তার ভ্রামক কি জানি যে ওই বিন্দুটির দূরত্বটা কি কে, দূরত্বের বর্গ এবং ভরের গুণফলের সমষ্টিকে বোঝায়। জড়তার ভ্রামক কি, দূরত্বের বর্গ এবং ভরের গুণফলের সমষ্টিকে বোঝায়। এখানে তো কোণ একটাই, তাহলে আর তো সামেশন হবে না। তাহলে আমরা কি বললাম, যদি একটি দৃঢ় বস্তুর সমগ্র ভর একটি বিন্দুতে কেন্দ্রীভূত আছে মনে করা হয়, সমগ্র ভরটা একটা বিন্দুতে কেন্দ্রীভূত আছে মনে করা হয়, এবং এই বিন্দুতে জড়তার ভ্রামকের মান এই সমগ্র বস্তুটির জড়তার ভ্রামকের যদি সমান হয়, তাহলে স্থির অক্ষ হতে এই বিন্দুর যে দূরত্বটা, এই দূরত্বকে আমরা কি বলবো চক্রগতির ব্যাসার্ধ। চক্রগতির ব্যাসার্ধকে আমরা কি দ্বারা প্রকাশ করি, কে দ্বারা প্রকাশ করি। চক্রগতির ব্যাসার্ধ থাকলে জড়তার ভ্রামকের ইকুয়েশনটা কি দাঁড়াবে, I = mk²। ইম্পর্টেন্ট সংজ্ঞা, যে দুইটা সংজ্ঞা পড়ছো, জড়তার ভ্রামক আর একটা সংজ্ঞা কি পড়ছো, চক্রগতির ব্যাসার্ধ। এই দুইটা সংজ্ঞাই কিন্তু জ্ঞানমূলকের জন্য খুব ইম্পর্টেন্ট, কথা যেন মনে থাকে, দুইটা সংজ্ঞাই জ্ঞানমূলকের জন্য খুব ইম্পর্টেন্ট। এখন আমরা আলোচনা করব কৌণিক ভরবেগ নিয়ে। কৌণিক ভরবেগ, বাচ্চারা, ঘূর্ণনরত কোনো বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর, ঘূর্ণনরত কোনো বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে, ঘূর্ণনরত কোনো বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে। ঘূর্ণনরত কোনো বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলে। কৌণিক ভরবেগকে L দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা যে সংজ্ঞাটা লিখছি, সংজ্ঞানুসারে আমরা কি বলতে পারি, সংজ্ঞানুসারে বলতে পারি যে ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে
কৌণিক ভরবেগ বলা হয়। ব্যাসার্ধ ভেক্টর ও রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। কৌণিক ভরবেগের একক কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড। কেজি মিটার স্কয়ার, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড এর মাত্রা এবং মাত্রা ml স্কয়ার টি ইনভার্স 1 এর মাত্রা ml স্কয়ার টি ইনভার্স 1। ঘূর্ণনরত কোনো বস্তু কণার ব্যাসার্ধ ভেক্টর আর রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। এখন কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো। কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো, এটা অনুধাবনে আসতে পারে। কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করো, এটা অনুধাবনে আসতে পারে। এটা হলো একটা কণার কৌণিক ভরবেগ, এই যে এটা আরেকটা কণার কৌণিক ভরবেগ, আরেকটা কণার ভরবেগ, এরকম অসংখ্য। আর এটা হলো দৃঢ় বস্তুটার মোট কৌণিক ভরবেগ। এটা একটা কণার প্রতিটি কণার ভরবেগের এটা হলো মোট কৌণিক ভরবেগ। তো কৌণিক ভরবেগ এর সংজ্ঞা তুমি কি জানো? ব্যাসার্ধ ভেক্টর এবং এখানে যদি তোমরা ভেক্টর চিহ্ন দেই নাই, তাহলে আমরা কি লিখবো? r1p। এই যে l সমান কত? rp। l সমান কত? rp। এই l সমান কত? rp। l সমান কত? rp। যেহেতু ভেক্টর চিহ্ন নাই তাই ক্রস গুণফল দেই নাই। এখন এই যে p, এই পিটা তো, এই পিটা কি? পিটা হলো ভরবেগ। পিটা কি? ভরবেগ। এই যে পি, এই পিটা কি? ভরবেগ, রৈখিক ভরবেগ। পি হলো ভরবেগ। ভরবেগ সমান কত? mv। পিটা হলো রৈখিক ভরবেগ, ভরবেগ। এই যে পি, এই পিটা কি? ভরবেগ, ভরবেগ। আবার তুমি কিন্তু জানো যে ভি ইকুয়াল কত? ওমেগা আর। ভি ইকুয়াল কত? ওমেগা আর। তাহলে এই যে তোমার ভি আছে, এই ভি এর জায়গায় তুমি কি লিখতে পারো? ওমেগা আর। এই ভি এর জায়গায় তুমি কি লিখতে পারো? এখানে তো ভিটা লিখি নাই। এই ভি এর জায়গায় তুমি কি লিখতে পারো? ওমেগা আর। আমরা এই যে ভি, এই ভি এর জায়গায় কি লিখতে পারি? ওমেগা আর। তাহলে যদি আমি ওমেগা কমন নিই, তাহলে কি হচ্ছে? m1 r1 স্কয়ার, m2 r2 স্কয়ার, m3 r3 স্কয়ার। তাহলে ওমেগা, আমরা এই জায়গায় কি লিখতে পারি? যেহেতু সবগুলো যেহেতু সমষ্টি, সামেশন অফ m r স্কয়ার। যেহেতু সবগুলোই সমষ্টি, যে এইটা ভর এবং দূরত্বের বর্গের গুণফলের সবগুলোই সমষ্টি, সামেশন দিতে পারি। আবার তুমি কিন্তু এটা সমান সামেশন অফ m r স্কয়ার সমান কি জানো? আই। একটু আগে তুমি দেখছিলাম জড়তার ভ্রামক সামেশন অফ m r স্কয়ার, সামেশন অফ m r স্কয়ার সমান কত? আই। তাহলে তোমার এল সমান কি দাঁড়াইলো? এল সমান আই ওমেগা। এল সমান কি দাঁড়ালো? আই ওমেগা। তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি? সুতরাং
কৌণিক ভরবেগ ইকুয়াল কি জড়তার ভ্রামক ইন্টু কৌণিক বেগ। কৌণিক বেগ কৌণিক কৌণিক ভরবেগ কি জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের গুণফলের সমান। জড়তার ভ্রামক কৌণিক ভরবেগ কি জড়তার ভ্রামক এবং কৌণিক বেগের গুণফলের সমান। তাহলে এই যে মোট কৌণিক ভরবেগটা কি প্রতিটি কণার কৌণিক ভরবেগের সমষ্টি। কৌণিক ভরবেগ সমান কি আর পি, এই যে আর পি, আবার পি সমান কত এম ভি, আবার ভি সমান কত ওমেগা। ওমেগা কমন নিছো, সবগুলাই সমষ্টিতে তুমি সামেশন দিছো, সামেশন অফ এম আর স্কয়ার সমান কত আই। আশা করি তুমি বুঝতে পারছো কৌণিক ভরবেগ এবং কৌণিক বেগের মধ্যে সম্পর্কটা তুমি বুঝতে পারছো। এখন আমরা আরো একটা অনুধাবনে যাব, এখান থেকে আসবো অনুধাবনটা। দেখাও যে সমকৌণিক বেগে ঘূর্ণনরত সমকৌণিক বেগে ঘূর্ণনরত কোন বস্তুর জড়তার ভ্রামক কৌণিক ভরবেগের সমান হয়। সমকৌণিক বেগে ঘূর্ণনরত কোন বস্তু কণার জড়তার ভ্রামক কৌণিক ভরবেগের সমান হয়। আমি এটার মূল জিনিসটা তোমাকে বুঝাই দিচ্ছি, কিন্তু শীটের মধ্যে আমি অনেক সুন্দর করে লিখে দিছি। বাচ্চারা খেয়াল করো, তুমি তো জানো এল সমান কত আই ওমেগা। এল সমান তুমি কি জানো আই ওমেগা। কারণ কৌণিক বেগের মান একক হলে, অর্থাৎ ওমেগা ইকুয়াল 1 হলে, বাচ্চা খেয়াল করে দাও তো, ওমেগা ইকুয়াল যদি 1 হয়, এল সমান কত হয় আই। ওমেগার মান যদি 1 হয় তাহলে থাকলো কত আই, এল সমান কত আই। তার মানে আমরা কি বলতে পারি, একক কৌণিক বেগে ঘূর্ণনরত বস্তুর একক কৌণিক বেগে ঘূর্ণনরত বস্তুর জড়তার ভ্রামক কৌণিক ভরবেগের সমান। একক কৌণিক বেগে ঘূর্ণনরত বস্তুর জড়তার ভ্রামক কৌণিক ভরবেগের সমান। আমি এখানে তোমাকে মূল জিনিসটা বুঝাই বললাম, সেটার মধ্যে হয়তো আমি আরেকটু সুন্দর করে লিখছি, সেটাও তুমি রিডিং করতে পারো। তাহলে একক কৌণিক বেগ যদি হয় ওমেগা সমান কত 1, ওমেগার মান যদি 1 হয় এল সমান কত হবে আই। একক কৌণিক বেগে ঘূর্ণনরত বস্তু জড়তার ভ্রামক কৌণিক ভরবেগের সমান।
এখন আমরা ঘূর্ণন গতিশক্তি নিয়ে আলোচনা করব। ঘূর্ণন গতিশক্তি। ঘূর্ণন গতিশক্তি। ঘূর্ণন গতিশক্তিটা যদি আমরা আলোচনা করি, খেয়াল করো, এটা হলো প্রতিটি কণার গতিশক্তি। এটা হলো প্রতিটি কণার গতিশক্তি, মোট গতিশক্তি। তুমি কিন্তু জানো যে গতিশক্তি সমান কত? হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার। ভি সমান তুমি কি জানো? ওমেগা আর। 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 তুমি ভি সমান জানো ওমেগা আর, তাই তো কথা? আচ্ছা, তাহলে আমরা এই ভি এর জায়গায় লিখলাম ওমেগা আর। তাহলে এখানে কি দাঁড়ায়? হাফ এম ওয়ান ওমেগা স্কোয়ার আর ওয়ান স্কোয়ার, হাফ এম টু ওমেগা স্কোয়ার আর টু স্কোয়ার, হাফ এম থ্রি ওমেগা স্কোয়ার আর থ্রি স্কোয়ার। তাহলে আমি যদি ওমেগা স্কোয়ার কমন নেই, থাকলো কত? হাফ এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, বা হাফটাও কমন নিয়ে ফেললাম। এম ওয়ান আর ওয়ান স্কোয়ার, এম টু আর টু স্কোয়ার, এম থ্রি আর থ্রি স্কোয়ার। তাহলে হাফ ওমেগা স্কোয়ার কি লেখা যায়? সামেশন অফ এম আর স্কোয়ার, সামেশন অফ এম আর স্কোয়ার। তাহলে সামেশন অফ এম আর স্কোয়ার সমান কি? জড়তার ভ্রামক। সামেশন অফ এম আর স্কোয়ার সমান কি? জড়তার ভ্রামক। এটা হলো ঘূর্ণন গতিশক্তির গাণিতিক ইকুয়েশন। হাফ আই ওমেগা স্কোয়ার, ঘূর্ণন গতিশক্তির এটাই গাণিতিক ইকুয়েশন। হাফ আই ওমেগা স্কোয়ার। আইটা কি? জড়তা ভ্রামক, ওমেগাটা কি? কৌণিক বেগ। এখন এখন যদি ঘূর্ণনগ্রস্ত বস্তুটি একক কৌণিক বেগে, খেয়াল করো, একক কৌণিক বেগে বা এখন ওমেগা ইকুয়াল 1 হলে, বা ধর ওমেগা ইকুয়াল যদি 1 হয়, ওয়ান স্কোয়ার, তাহলে এখান থেকে তুমি আই সমান কি লিখতে পারতেছো? 2e কে। আই সমান কি লিখতে পারতেছো? 2e কে। তার মানে আমরা কি বলতে পারতেছি? সুতরাং একক কৌণিক বেগে ঘূর্ণনরত বস্তু কণার, একক কৌণিক বেগে ঘূর্ণনরত বস্তু কণার জড়তার ভ্রামক একক কৌণিক বেগে ঘূর্ণনরত বস্তু কণার জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ হয়। একক কৌণিক বেগে ঘূর্ণনরত বস্তু কণার জড়তার ভ্রামক গতিশক্তির কি হয়? দ্বিগুণ হয়। এতটুকু কিন্তু অনুধাবনে আসতে পারে এই লাইনটা।
তখন যদি এই লাইনটা যদি তোমার অনুধাবনে আসে, এই লাইনটা যদি অনুধাবনে আসে, দেখাও যে একক কৌণিক বেগে ঘূর্ণরত বস্তু কণার জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ, তখন তুমি কি লিখবা? আমরা জানি এটা লিখবা, লেখার পর বাকিটুকু দিয়ে দিবা। আমরা জানি এটা লিখবা, বাকিটুকু এটা লিখে দিবা। এতটুকু অনুধাবনে আসতে পারে। একক কৌণিক বেগে ঘূর্ণরত বস্তু কণার জড়তার ভ্রামক গতিশক্তির দ্বিগুণ হয়। তাহলে এটা হলো ঘূর্ণন গতিশক্তির গাণিতিক ইকুয়েশন, হাফ আই ওমেগা স্কয়ার। আশা করি তুমি বুঝতে পারছো। গতিশক্তি মানে কি? হাফ এম ভি স্কয়ার। ভি সমান কত? ওমেগা। বর্গ করলা, হাফ ওমেগা স্কয়ার কমন নিলা, তাহলে কি সামেশন অফ এম আর স্কয়ার। আর সামেশন অফ এম আর স্কয়ার সমান কত? আই। আশা করি তুমি এটাও বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব আরো একটা নতুন টপিকস নিয়ে। এখন আমরা আলোচনা করব টর্ক নিয়ে। টর্ক হলো অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর উপর অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর উপর যে বিন্দুতে বল ক্রিয়াশীল, যে বিন্দুতে বল ক্রিয়াশীল, ওই বিন্দুর অবস্থান ভেক্টর অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত বস্তুর উপর যে বিন্দুতে বল ক্রিয়াশীল, ওই বিন্দুর অবস্থান ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলে। একে টাউ দ্বারা প্রকাশ করা হয়। একে টাউ দ্বারা প্রকাশ করা হয়। একে টাউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সংজ্ঞানুসারে আমরা কি লিখতে পারি? টর্ক কি বললাম? অবস্থান ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলা হয়। অবস্থান ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলা হয়। অবস্থান ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে টর্ক বলা হয়। টর্কের একক, বলের একক নিউটন, আর ভেক্টর অবস্থান ভেক্টরের দূরত্বের একক কি? মিটার, নিউটন মিটার। টর্কের একক কি? নিউটন মিটার। এবং মাত্রা, টর্কের মাত্রা হলো ml স্কয়ার t ইনভার্স 2। টর্কের একক মাত্রা। বাচ্চারা, এই মাত্রাগুলা কিন্তু এমসিকিউ এর, এই এককগুলা এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। এই কারণে আজকে ক্লাসে কিন্তু প্রত্যেকটা টপিকসে কিন্তু আমি মাত্রাগুলো লিখে দিচ্ছি। এই মাত্রাগুলা কিন্তু এমসিকিউ এর ইম্পর্টেন্ট কোশ্চেন, এমসিকিউতে কিন্তু আসে। তাহলে অবস্থান ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলা হয়? টর্ক। এখন টর্ক জড়তার ভ্রামক ও কৌণিক
ত্বরণের মধ্যে সম্পর্ক, কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করো। তোমার অনুধাবনে এটা আসতে পারে। টর্ক জড়তার ভ্রামক ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করো। টর্ক এগুলো হলো প্রতিটি কণার টর্ক, এটা হলো মুট টর্ক, মুট দ্বন্দ্বের ভ্রামক। আচ্ছা, এখন এই যে টাউ, টাউ সমান কি, যদি এখানে ভেক্টর চিহ্ন দেওয়া নাই তাহলে ভেক্টর কি লিখবা, টাউ সমান কত, আর এফ, আর এফ, টাউ সমান কত, আর এফ। আবার তুমি এফ সমান কি জানো, এম এ। আবার তুমি এফ সমান কি জানো, এম এ। আমরা এফ সমান কি জানি, এম এ। আবার তুমি গত ক্লাসে তোমাকে আমি পড়াইছি রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। এ হলো রৈখিক ত্বরণ আর আলফা হলো কৌণিক ত্বরণ। গত ক্লাসে কিন্তু এটা আমি দেখাইছি যে রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি, এ সমান আলফা আর। রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক এ সমান আলফা আর। এই যে এ আছে, এটা তুমি লিখতে পারো আলফা আর। এই যে তোমার এ আছে, এটা তুমি কি লিখতে পারো, আলফা আর। আমরা এ যে কি লিখতে পারি, আলফা আর। যদি তুমি আলফা কমন নেও তাহলে এখানে কি দাঁড়ায়, m1 r1 স্কয়ার, m2 r2 স্কয়ার, m3 r3 স্কয়ার। এখন এটাকে আমরা কি দিতে পারি, সামেশন অফ mr স্কয়ার, সামেশন অফ mr স্কয়ার। তাহলে এই যে তোমার সামেশন অফ mr স্কয়ার সমান কি, আই। সামেশন অফ mr স্কয়ার সমান কত, আই, জড়তার ভ্রামক। এইটা হলো টর্ক, জড়তার ভ্রামক আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। টর্ক, জড়তার ভ্রামক আর কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক। টর্ক টাও সমান কত, আই আলফা। এগুলো দিয়ে কিন্তু আমরা ম্যাথ করবো আগামী ক্লাসে। টাও সমান কত, আই আলফা। এখানে আলফাটা কি, জড়তার ভ্রামক। এখন আমরা আরো একটা অনুধাবনে আসব। এখন আমরা আরো একটা অনুধাবনে আসব। অনুধাবনে আসব যে দেখাও যে কোনো বস্তু কণার, দেখাও যে কোন বস্তু কণার উপর ক্রিয়ারত টর্ক, ক্রিয়ারত টর্ক বস্তুটির কৌণিক ভরবেগের পরিবর্তনের, কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সমান। পরিবর্তনের হারের সমান। দেখাও যে কোন বস্তু কণার ক্রিয়ারত টর্ক বস্তুটির কৌণিক পরিবর্তনের হারের সমান। এখন তুমি খেয়াল করো, আমরা জানি কৌণিক ভরবেগের সংজ্ঞাটা কি, কৌণিক ভরবেগের সংজ্ঞা হলো ব্যাসার্ধ ভেক্টর রৈখিক ভরবেগের, ব্যাসার্ধ ভেক্টর এবং রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। ব্যাসার্ধ ভেক্টর
আর রৈখিক ভরবেগের ভেক্টর গুণফলকে কৌণিক ভরবেগ বলা হয়। রৈখিক ভরবেগ, ভরবেগ। আমি উভয় দিকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলাম, উভয় দিকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ। বাচ্চারা, সময়ের সাপেক্ষে অন্তরীকরণের ক্ষেত্রে তুমি কথা মনোযোগ শোনো। আমরা সম্ভবত গত ক্লাসে বলছিলাম যে অন্তরীকরণের ক্ষেত্রে গুণের সূত্র হলো প্রথমটা সামনে, মানে ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ। ইউ সামনে, খেয়াল করো, ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ, মানে কি একটা সামনে অপরটার অন্তরীকরণ প্লাস অপরটার সামনে। তাহলে এখানে খেয়াল করো, এম ভি সামনে আর এর অন্তরীকরণ, এম ভি সামনে আর এর অন্তরীকরণ প্লাস আর সামনে এম ভির অন্তরীকরণ। অন্তরীকরণের ম্যাথের নবম অধ্যায় সূত্র, অন্তরীকরণের গুণের সূত্র কি? একটা সামনে অপরটার অন্তরীকরণ প্লাস অপরটার সামনে এটার অন্তরীকরণ, ইউ সামনে ভি এর অন্তরীকরণ প্লাস ভি সামনে ইউ এর অন্তরীকরণ। তার মানে এই যে একটা সামনে অপরটার অন্তরীকরণ প্লাস অপরটার সামনে ওটার অন্তরীকরণ। এখন বাচ্চা তুমি যদি খেয়াল করো, এম ভি ডিটি, একটা বস্তুর ভর তো কনস্ট্যান্ট, একটা বস্তুর ভর কি, বস্তুর ভর কনস্ট্যান্ট, এমটাকে সামনে লিখলাম। প্রতিটি বস্তুর ভর কি থাকে? কনস্ট্যান্ট। প্রতিটি বস্তুর ভর কি থাকে? কনস্ট্যান্ট। এখন এম ভি, তোমরা কিন্তু ভেক্টর অধ্যায় দেখছো যে অবস্থান ভেক্টরকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়। অবস্থান ভেক্টরকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে বেগ পাওয়া যায়, আর বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ত্বরণ পাওয়া যায়। বাচ্চারা খেয়াল করো, এই অবস্থান ভেক্টরকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? বেগ পাওয়া যায়। আর বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? ত্বরণ। অবস্থান ভেক্টরকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে পাওয়া যায় বেগ, আর বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? ত্বরণ। তোমরা ভেক্টর চ্যাপ্টারে কিন্তু এই সূত্রতে অঙ্ক করছো অনেকগুলা। আমি এটা কিন্তু তোমাকে বুঝাইছিও যে অবস্থান ভেক্টরের ক্ষেত্রে বেগ ও ত্বরণ নির্ণয়, ভেক্টর কাছে এটা পড়াইছিও, অবস্থান ভেক্টরের থেকে বেগ ও ত্বরণ নির্ণয়। তাহলে বাচ্চারা, অবস্থান ভেক্টরকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? বেগ। আর বেগকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়? ত্বরণ। যেহেতু বেগ কি, অবস্থান ভেক্টরকে সময় সাপেক্ষে অন্তরীকরণ, আর ত্বরণ কি, বেগকে সময় সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে এই ডিভি বাই ডিটি এর জায়গায় লিখছি এ, ডিআর বাই ডিটি এর জায়গায় লিখছি আমরা ভি। বাচ্চারা, দুইটা সমজাতীয় ভেক্টরের ক্রস গুণফল শূন্য হয়। এটা ভি, এটাও ভি। সমজাতীয় ভেক্টরের ক্রস গুণফল কি হয়? শূন্য। কারণ তোমরা কিন্তু জানো যে এ ক্রস বি সমান কি? এ বি সাইন থিটা এন ক্যাপ, ভেক্টর দিয়ে পড়ছো। এ ক্রস বি সমান কত? এ বি সাইন থিটা এন ক্যাপ। এখন দুইটাই যদি এ হয়, মনে করো এইটাও এ এইটাও এ, তাহলে কি হচ্ছে? এ এ সাইন, দুটো একই ভেক্টর, যদি একই ভেক্টর হয়, দিক একই যদি হয় 0 ডিগ্রি, আর সাইন 0 ডিগ্রি মান কত? সাইন 0 ডিগ্রি মান 0, গুণ দিলে কত হয়? 0। এই কারণে বলা হয় দুইটা সমজাতীয় ভেক্টর, দুইটা কি? দুইটা একই ভেক্টর, দুইটা সমমানের ভেক্টরের ক্রস গুণফল কত হয়? 0। এটাও এ এটাও এ, দুইটা সমমানের ভেক্টরের ক্রস গুণফল কি হয়? 0। তাহলে এইটা ভি এটাও ভি, দুইটা সমমানের ভেক্টরের ক্রস গুণফল কি হবে? 0। দুইটা সমমানের ভেক্টরের ক্রস গুণফল কি হয়? 0।
আর এই যে এম এ সমান কত এফ, কারণ বল সমান তুমি কি জানো এম এ। আবার এই যে আর ক্রস এফ সমান কি টর্ক। একটু আগে তুমি টর্কের সংজ্ঞা পড়ছো, টর্কের সংজ্ঞা কি, যে অবস্থান ভেক্টর এবং প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলা হয় টর্ক। অবস্থান ভেক্টর ও প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে কি বলা হয় টর্ক। তাহলে আমরা এখানে কি দেখলাম, টর্ক সমান কি, তার মানে দেখো খেয়াল করে দাও তো, এই যে টর্ক বস্তুটির কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সমান। টর্ক বস্তুটির কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সমান। দেখো টর্ক বস্তুটির কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সমান। টর্ক বস্তুটির কৌণিক ভরবেগের পরিবর্তনের হারের সমান। আশা করি তুমি বুঝতে পারছো যে এটা কি কৌণিক ভরবেগের সংজ্ঞা। পি মানে ভরবেগ, ভরবেগে থেকে যে পি ভরবেগ, এই যে ভরবেগ, ভর হলো স্কেলার রাশি, এই কারণে ভেক্টর চিহ্ন দেওয়া হয় নাই। এখন আমরা অন্তরীকরণ করছি কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। এরা তো গুণ, অন্তরীকরণের গুণের সূত্র কি, একটা সামনে অপরটার অন্তরীকরণ প্লাস অপরটার সামনে ওইটার অন্তরীকরণ। তাহলে এই অবস্থান ভেক্টরকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় বেগ, আর বেগকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় ত্বরণ, আর এম তো আগে থেকেই ছিল। বেগকে সময় সাপেক্ষে অন্তরীকরণ ত্বরণ, আর এম তো আগে থেকেই ছিল। দুইটা সমজাতীয় ভেক্টরের বা দুটো সমান ভেক্টরের ক্রস গুণফল কি হয় শূন্য। এম এ সমান কত এফ, আর এই যে আর ক্রস এফ সমান কি টর্ক, তার মানে টর্ক কৌণিক ভরবেগের পরিবর্তন হারে সমান। আশা করি তুমি এটা বুঝতে পারছো, এবং আজকে এতটুকুই থাকবে। আজকে আমরা যে সংজ্ঞাগুলা পড়ছি প্রতিটা সংজ্ঞা ইম্পর্টেন্ট, যে গাণিতিক ইকুয়েশন গুলা দেখছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এবং আজকে যে গাণিতিক ইকুয়েশন গুলো আমরা দেখছি এই ইকুয়েশন গুলা দিয়ে আমরা আগামী ক্লাসে অঙ্ক করব। তোমাদের কাজ হলো আজকে ক্লাসটা বাসায় আজকে ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আজকে ক্লাসের প্রত্যেকটা লাইন, আমার প্রত্যেকটা কথা, শীটের প্রত্যেকটা কথা বুঝে 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 শেষ করবা। আজকে ক্লাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লাস ছিল। আজকের ক্লাসে প্রতিটা কথা, শীটের মধ্যে প্রতিটা লেখা অনেক মনোযোগ দিয়ে শেষ করবা। আজকে এতটুকুই থাকলো, ভালো থাকো, সুস্থ থাকো।